আসসালামু আলাইকুম। নামাজের বিরতির পর আমরা আমাদের সেকেন্ড পার্ট শুরু করতেছি। আমাদের আর 4-5টা সূত্র আছে মাত্র, তারপরে এই অধ্যায় কি হয়ে যাবে, শেষ হয়ে যাবে। ওকে, আমরা দ্রুত একটু লাইভে জয়েন হয়ে যাই। দ্রুত আমরা লাইভে জয়েন হই। দ্রুত আমরা লাইভে জয়েন হই। দ্রুত একটু আমরা লাইভে জয়েন হয়ে যাই। কারেন্ট চলে যাওয়ার কারণে, বিদ্যুৎ বিভ্রাটের কারণে আমাদের আগের লাইভটি ক্লোজ হয়ে গেছে, ইন্ড হয়ে গেছে। আমরা আবার লাইভ ক্লাস শুরু করেছি। আমাদের যতটুকু টপিক বাকি ছিল ততটুকু টপিকের উপরে আমরা আমাদের লাইভ ক্লাসটি আবারও শুরু করছি। আমরা দ্রুত একটু লাইভ ক্লাসে জয়েন হই। আমরা দ্রুত একটু লাইভ ক্লাসে জয়েন হই। আমরা এখনই আমাদের দ্বিতীয় পার্ট, মানে পরিচালন দক্ষতা যাচাই অনুপাত বের করার যে ক্লাসটুকু বাকি আছে আমাদের, সেই ক্লাসটুকু আমরা এখনই শুরু করব। আমরা একটু তাড়াতাড়ি লাইভটাতে জয়েন হয়ে যাই। হোয়াটসঅ্যাপ গ্রুপে লাইভের লিংক দেওয়া হয়েছে, আমরা আবার লাইভে জয়েন হয়ে যাই। আচ্ছা, 11 জন হয়ে গেছে, আমরা ক্লাসটা শুরু করে দিই। ওকে, আচ্ছা দেখো, আমরা প্রথমে 3টা পার্ট শিখছি। আমরা শিখেছি স্বল্পমেয়াদী দায় পরিশোধের অনুপাত 3টা। আমরা শিখছি হচ্ছে উপার্জন ক্ষমতা নির্ণয়ের 3টা সূত্র, মোট লাভ, নিট লাভ, বিনিয়োজিত মূলধন। আমরা শিখছি হচ্ছে সচ্ছলতার অনুপাতের 3টা সূত্র, দায় মালিকানা, দায় মোট সম্পদ এবং মালিকানা মোট সম্পদ অনুপাত। এখন আমরা শিখব পরিচালন দক্ষতা যাচাই অনুপাত। পরিচালন দক্ষতা যাচাই অনুপাত এখন আমরা কি করব, শিখব। দেখো, এই পরিচালন দক্ষতা যাচাই অনুপাত শিখতে গেলে আমাদের যে জিনিসটা দরকার, আমাদের গড় মজুদ কি সেটা বুঝতে হবে, সেটা আমাদের শিখতে হবে। আমাদের গড় প্রাপ্য হিসাব কি সেটা বুঝতে হবে, শিখতে হবে। গড় প্রদেয় হিসাব কি সেটা বুঝতে হবে, সেটা আমাদের কি করতে হবে, শিখতে হবে। ক্লিয়ার? দেখো, গড় মজুদের ভিতরে, অঙ্কের ভিতরে প্রশ্নে শুধুমাত্র সমাপনী মজুদই বলা থাকে সবচাইতে বেশিরভাগ সময়। সমাপনী মজুদ, শুধুমাত্র সমাপনী মজুদ বলা থাকবে 90% টাইমে। মাঝে মাঝে প্রারম্ভিক মজুদের কথাও বলা থাকে। এমন অঙ্ক যদি আমরা পাই যে অঙ্কে প্রারম্ভিক মজুদও বলা আছে, সমাপনী মজুদও বলা আছে, আমার প্রারম্ভিক মজুদ আর সমাপনী মজুদকে যোগ করতে হবে, 2 দ্বারা কি করতে হবে, ভাগ করতে হবে। তাহলে আমি গড় মজুদের পরিমাণ কি করতে পারবো, নির্ণয় করতে পারবো। যদি যদি পরীক্ষাতে শুধু সমাপনী মজুদ দেওয়া থাকে, প্রারম্ভিক মজুদ দেওয়া নাই, শুধু সমাপনী মজুদ দেওয়া আছে, তাহলে এই সমাপনী মজুদটাই হবে আমার গড় মজুদ। সমাপনী মজুদটাই হবে আমার কি, গড় মজুদ। আমার আবার সমাপনী মজুদকে 2 দ্বারা ভাগ করার কোনো দরকার নাই। 2 দ্বারা ভাগ করব আমি তখনই যদি প্রারম্ভিক মজুদও থাকে, সমাপনী মজুদও থাকে। প্রারম্ভিক মজুদও যদি থাকে, সমাপনী মজুদও যদি থাকে, তাহলে আমি 2 দ্বারা ভাগ করব। যদি শুধু সমাপনী মজুদ থাকে, 2 দ্বারা ভাগ করব না, শুধু সমাপনী মজুদের টাকাটাই হবে আমার গড় মজুদের টাকা। ক্লিয়ার? আচ্ছা, গড় প্রাপ্য হিসাব, আমাকে প্রারম্ভিক প্রাপ্য হিসাব বের করতে হবে, সমাপনী প্রাপ্য হিসাব বের করতে হবে। প্রশ্নের ভিতরে 90% টাইমে শুধুমাত্র সমাপনী প্রাপ্য হিসাব দেওয়া থাকে, সমাপনী প্রাপ্য হিসাব দেওয়া থাকে। ঠিক একইভাবে যদি শুধু সমাপনী প্রাপ্য হিসাব দেওয়া থাকে, সেই সমাপনী প্রাপ্য হিসাবটাই হবে গড় প্রাপ্য হিসাব। যদি অঙ্কের ভিতরে প্রারম্ভিক প্রাপ্য হিসাবও দেওয়া থাকে, সমাপনী প্রাপ্য হিসাবও দেওয়া থাকে, তাহলে দুইটাকে যোগ করে 2 দ্বারা ভাগ করতে হবে, তাহলে আমি পাবো গড় প্রাপ্য হিসাব। গড় প্রদেয় হিসাবও একইভাবে নির্ণয় করে। যদি শুধুমাত্র সমাপনী প্রদেয় হিসাব দেওয়া থাকে, তাহলে সমাপনী প্রদেয় হিসাবটাই হবে গড় প্রদেয় হিসাব। অঙ্কের ভিতরে যদি প্রারম্ভিক প্রদেয় হিসাব, সমাপনী প্রদেয় হিসাব দুইটাই দেওয়া থাকে, দুইটাকে যোগ করে 2 দ্বারা ভাগ করতে হবে, ভাগ করলে আমি পাবো গড় প্রদেয় হিসাব। দেখো, নিচে একটা লাইন লেখা আছে, যদি প্রারম্ভিক হিসাব সমূহ না থাকে, প্রারম্ভিক হিসাব সমূহ যদি কি হয়, না থাকে, তবে সকল ক্ষেত্রে সমাপনী
হিসাবই গড় হিসাব বলে বিবেচিত হবে। সমাপন হিসাবটাই কি হবে? গড় হিসাব বলে বিবেচিত হবে। আশা করি তোমরা ক্লিয়ার। তাহলে আমরা পরের স্লাইডে মুভ করি। দেখো এখানে 3টা সূত্র দেওয়া আছে, মজুদ আবর্তন, দেনাদার আবর্তন, পাওনাদার আবর্তন। মজুদ আবর্তন, দেনাদার আবর্তন, আরেকটা কি? আরেকটা হচ্ছে পাওনাদার আবর্তন। খেয়াল করো, মজুদ আবর্তনের ভিতরে উপরে আসে বিক্রিত পণ্যের ব্যয়, নিচে আসে গড় মজুদ। এই যে বিক্রিত পণ্যের ব্যয়, বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয় বের করার একটা সহজ সূত্র আছে। সূত্রটা হচ্ছে বিক্রয় মাইনাস মোট লাভ। বিক্রয় মাইনাস মোট লাভ। তাহলে আমি যদি বিক্রয় থেকে মোট লাভ বাদ দেই, আমি বিক্রিত পণ্যের ব্যয় পাবো। আমি যদি মজুদ আবর্তন নির্ণয় করার ক্ষেত্রে বিক্রিত পণ্যের ব্যয়ের জন্য আমি যদি বিক্রয় থেকে মোট লাভ বাদ দেই, আমি বিক্রিত পণ্যের ব্যয় পাবো। এছাড়াও মোট লাভ অনুপাত নির্ণয় করার সময় আমরা যেই স্টাইলে বিক্রিত পণ্যের ব্যয়, নিট বিক্রয়, মোট লাভ নির্ণয় করছি একটা সমীকরণ আকারে বের করে, সেইভাবে আমরা বিক্রিত পণ্যের ব্যয় কি করতে পারি? বের করতে পারি। এই যে গড় মজুদ, গড় মজুদ আমরা মাত্রই শিখলাম। যদি সমাপনী মজুদ দেওয়া থাকে, সমাপনী মজুদ সরাসরি গড় মজুদের এখানে বসে যাবে। যদি প্রারম্ভিক মজুদ, সমাপনী মজুদ দুইটাই দেওয়া থাকে, তাহলে প্রারম্ভিক মজুদের সাথে যোগ করতে হবে সমাপনী মজুদ, ভাগ করতে হবে 2 দ্বারা, তাহলেই কি গড় মজুদ পাওয়া যাবে। এই যে আদর্শ মান, আদর্শ মান হচ্ছে কয়বার? আদর্শ মান হচ্ছে 8 বার। 8 বার। তাহলে মজুদ আবর্তন আসলে কি নির্দেশ করে? মজুদ আবর্তন নির্দেশ করে যে আমার কাছে যেই পরিমাণ পণ্য মজুদ আছে তা বিক্রয় কত দিনে হয়। ধরো আমার কাছে পণ্য মজুদ আছে যতগুলা, 80,000 টাকার পণ্য আমার কাছে মজুদ আছে। তার মানে আমার গুদামে যেই পরিমাণ পণ্য মজুদ থাকে, সেই পরিমাণ পণ্য বিক্রয় হইতে আমার কতবার সময় লাগে, বা আমার গুদামটাকে কতবার রিফিল করতে হয়, কত দ্রুত আমি আমার মজুদ পণ্য গুলোকে কি করতে পারি? বিক্রয় করতে পারি। এর সাধারণ আদর্শ মান হচ্ছে 8 বার। তার মানে একটা প্রতিষ্ঠান পণ্যের মজুদ করে বছরে 8 বার, তাহলে সেটা ভালো। যদি 10 বার মজুদ করে আরো ভালো। কারণ কি? কারণ সে যে পরিমাণ পণ্য ক্রয় করে নিয়ে আসে, যেই পরিমাণ পণ্য তার গুদামে জমা অবস্থায় থাকে, সেটা সে বছরে 10 বার রিফিল করে। মানে তার গুদামের ভিতরে বছরে 10 বার পণ্য ঢুকে এবং 10 বার সেটা সেল হয়। তার মানে বিক্রয়ের পরিমাণ বেশি বোঝানো হয়েছে। যদি 8-এর কম থাকে, যদি 6 বার হয় এর অ্যান্সার, তাহলে কি বুঝাবে? তাহলে বুঝাবে 1 বছরে গুদামে পণ্য ঢুকে 6 বার এবং সেই পণ্যটা 6 বারের মাথায় কি হয়? বিক্রি হয়। তার মানে বিক্রয় কি? কম। বিক্রয়ের পরিমাণ কম। তার মানে সহজ কথায় গড় মজুদের উত্তর যদি 8 বার হয় তাহলে এটা স্বাভাবিক। 8 বারের বেশি যদি হয় তাহলে আমি দ্রুত পণ্য বিক্রয় করতে পারি। মানে আমার ক্যাশ ফ্লো অনেক ভালো, আমার গোডাউনে পণ্য মজুদ অবস্থায় পড়ে থাকে না, আমি দ্রুত পণ্যগুলা বিক্রয় করতে পারি। যদি 8 বারের কম হয়, তার মানে আমার গুদামে পণ্যগুলো মজুদ অবস্থায় পড়ে থাকে, আমি সহজে পণ্যটা বিক্রয় করতে পারি না। আশা করি বুঝছো। তাহলে সূত্রটা কি? বিক্রিত পণ্যের ব্যয় ভাগ হচ্ছে গড় মজুদ। ওকে। দেনাদার আবর্তন, দেখো দেনাদার আবর্তন আর পাওনাদার আবর্তন নিচে হয় হচ্ছে গড় প্রদেয় হিসাব যোগ গড় প্রদেয় নোট। এই যে গড় প্রদেয় হিসাব, এই গড় প্রদেয় হিসাব আমি কিভাবে বের করতাম? প্রারম্ভিক প্রদেয় হিসাব যোগ সমাপনী প্রদেয় হিসাব ভাগ দিতাম 2 দ্বারা, গড় প্রদেয় হিসাব বের হইতো। একই স্টাইলে গড় প্রদেয় নোট, যদি অঙ্কে প্রদেয় নোট থাকে আসবে, না থাকলে আসবে না। 99% অঙ্কের ভিতরে গড় প্রদেয় নোট কি হয় না? গড় প্রদেয় নোট আসে না। 99% টাইমে গড় প্রদেয় নোট কি হয় না? গড় প্রদেয় নোট আসে না। ক্লিয়ার? আবার গড় প্রাপ্য হিসাব আর গড় প্রাপ্য নোট এক স্টাইলে বার করব। প্রারম্ভিক প্রাপ্য হিসাব যোগ সমাপনী প্রাপ্য হিসাব ভাগ 2, প্রারম্ভিক প্রাপ্য নোট যোগ সমাপনী প্রাপ্য নোট ভাগ হবে 2। এখন দেখো উপরে কি থাকবে? এই যে উপরে কি থাকে? উপরে কি থাকে?
দেনাদার অথবা প্রাপ্য হিসাব, দেনাদার অথবা প্রাপ্য হিসাব আবর্তন, দেনাদার অথবা প্রাপ্য হিসাব। তাহলে দেনাদার বা প্রাপ্য হিসাব কখন তৈরি হয়? আমি যখন ধারে, এই যে ধারে, এই শব্দটা খুব ইম্পর্টেন্ট, আমি যখন ধারে কি করি? বিক্রয় করি। তাহলে উপরে আসে কি? নির্ধারে বিক্রয়। কখন? দেনাদার আবর্তন বা প্রাপ্য হিসাব আবর্তনে উপরে আসে হচ্ছে নির্ধারে বিক্রয়, নির্ধারে বিক্রয়। আবার পাওনাদার আবর্তন, এটার আরেকটা নাম হয় প্রদেয় হিসাব আবর্তন, প্রদেয় হিসাব, পাওনাদার আবর্তন অথবা প্রদেয় হিসাব আবর্তন। তাহলে প্রদেয় হিসাব আবর্তনে উপরে হয় আমার নির্ধারে ক্রয়, নির্ধারে ক্রয়। তাহলে সূত্রটা আমরা একবারে শিখি। এর আদর্শ মান হচ্ছে 6 বার, এর আদর্শ মান হচ্ছে কয়বার? 6 বার। তাহলে সূত্রগুলো একবার দেখি। মজুদ আবর্তন, উপরে বিক্রিত পণ্যের ব্যয়, নিচে গড় মজুদ। দেনাদার আবর্তন, উপরে নির্ধারে বিক্রয়, কারণ বিক্রয় ধারে বিক্রয় করলেই দেনাদার পাওয়া যায়, ধারে বিক্রয় করলে দেনাদার পাওয়া যায়, এজন্য দেনাদার আবর্তনের উপরে হয় নির্ধারে বিক্রয়। ধারে ক্রয় করলে প্রদেয় হিসাব বা পাওনাদার পাওয়া যায়, এই কারণে পাওনাদার আবর্তন অনুপাতের উপরে হচ্ছে নির্ধারে ক্রয়। নিচে হচ্ছে গড় প্রাপ্য হিসাব যোগ গড় প্রাপ্য নোট, গড় প্রদেয় হিসাব যোগ গড় প্রদেয় নোট। দুইটা সূত্র একই রকম, একই রকম, দুইটা সূত্র কি? একই রকম। ঠিক আছে, ওকে। এখন আমরা আমাদের অঙ্কের ভিতরে যাই। সূত্রগুলো তো আমরা দেখলাম, অঙ্ক কিভাবে করব সেটা আমরা এখন একটু দেখি। ওকে, আচ্ছা, গড় আদায় সময়, গড় পরিশোধ সময় আমি একটু পরে যাই। আগে আমরা বাকিটুকু যতটুকু আমরা শিখছি, মানে এই যে মজুদ আবর্তন, দেনাদার আবর্তন, পাওনাদার আবর্তন, এই তিনটা আগে আমরা করি। করার পর আমরা গড় আদায়, গড় পরিশোধ সহজেই শিখতে পারবো যদি ওই তিনটা আমরা ভালো করে বুঝি। দেখো, অঙ্ক দিছে এখানে একটা, মজুদ পণ্য দিয়ে দিছে, দেনাদার দিয়ে দিছে, প্রদেয় হিসাব দিয়ে দিছে, প্রাপ্য নোট দিয়ে দিছে, প্রাপ্য নোট, প্রাপ্য হিসাব দেয় নাই, দিছে প্রাপ্য নোট, প্রাপ্য হিসাব দেয় নাই। দেখো এইখানে বলছে যে উক্ত বছরে ক্রয় ও বিক্রয় যথাক্রমে 40 লাখ টাকা, 60 লাখ টাকা, উভয়ের, এই যে উভয়ের 20% নগদে। তাহলে নগদে যদি 20% হয়, 80% হচ্ছে ধারে। 80% কিসে? ধারে। 80% হচ্ছে ধারে। এতটুকু ক্লিয়ার? 20% যদি নগদে হয়, 80% ধারে। 40 লাখের 80% হবে ধারে ক্রয়, 60 লাখের 80% হবে ধারে বিক্রয়। বলে দিছে মোট মুনাফা 10 লক্ষ টাকা, মোট মুনাফা 10 লক্ষ টাকা। আমাকে কতে বলছে? মজুদ আবর্তন অনুপাত নির্ণয় করো, মজুদ আবর্তন অনুপাত নির্ণয় করো। মজুদ আবর্তন অনুপাত নির্ণয় করতে যাওয়ার সময় আমি এখন কি করব? আমি মজুদ আবর্তনের সূত্রটা আগে লিখব। মজুদ আবর্তনের সূত্রটা আগে কি করব? লিখব। লিখলাম মজুদ আবর্তন অনুপাত, মজুদ আবর্তন অনুপাত। তাহলে সূত্রটা কি? সূত্রটা হচ্ছে উপরে হচ্ছে কি? বিক্রিত পণ্যের ব্যয়, উপরে হচ্ছে বিক্রিত পণ্যের ব্যয়, আর নিচে হবে কি? নিচে হবে গড় মজুদ, নিচে হবে গড় মজুদ, নিচে হবে গড় মজুদ। তাহলে আমার অঙ্ক থেকে কি বের করতে হবে? আমার অঙ্ক থেকে বিক্রিত পণ্যের ব্যয় আর গড় মজুদ কি করতে হবে? বের করতে হবে। দেখো এই অঙ্কের ভিতরে এই যে বিক্রয় কি বলা আছে? বিক্রয়, বিক্রয় বলা আছে কত টাকা? বিক্রয় বলা আছে 60 লক্ষ টাকা। মোট মুনাফা বলা আছে 10 লক্ষ টাকা, মোট মুনাফা বলা আছে 10 লক্ষ টাকা। তাহলে আমার কি করতে হবে? আমি লিখব গণনা, গণনা। তাহলে গণনাতে আমি বের করব বিক্রিত পণ্যের ব্যয়, বিক্রিত পণ্যের ব্যয়। আমি কি করব এখন? বিক্রয় থেকে মাইনাস করব, বিক্রয় থেকে মাইনাস করব মোট লাভ, বিক্রয় থেকে মাইনাস করব মোট লাভ। তাহলে বিক্রয় হচ্ছে আমার 60 লক্ষ টাকা আর মোট লাভ হচ্ছে আমার 10 লক্ষ টাকা। তাহলে আমার বিক্রিত পণ্যের ব্যয় হবে 50 লক্ষ টাকা। তাহলে এই যে বিক্রিত পণ্যের ব্যয়, বিক্রিত পণ্যের ব্যয়ের ঘরে আমি লিখে দিব
50 লক্ষ টাকা, 50 লক্ষ টাকা। ক্লিয়ার? আমার এখন লাগবে গড় মজুদ। কি লাগবে? গড় মজুদ কত টাকা। তাহলে দেখো অঙ্কে যাই। এই অঙ্কের ভিতরে শুধু একটাই মজুদ বলা আছে, সেটা হচ্ছে এই যে মজুদ পণ্য 5 লক্ষ টাকা। যেহেতু কোনো প্রারম্ভিক মজুদ নাই, সেই কারণে এই মজুদ পণ্যটাই হবে আমার গড় মজুদ। যেহেতু একটা মজুদ দেওয়া থাকলে যেটা দেওয়া থাকে সেইটাই হয় গড় মজুদ। তাহলে গড় মজুদ হবে আমার 5 লক্ষ টাকা। গড় মজুদ হবে আমার 5 লক্ষ টাকা। তাহলে 5 লক্ষ 50 লক্ষকে যদি আমি 5 লক্ষ দ্বারা ভাগ দেই, আমার উত্তর হবে 10 বার। উত্তর হবে 10 বার। তাহলে আমার মজুদ আবর্তন অনুপাত কতবার? 10 বার। একদমই সহজ, একদমই সহজ। ক্লিয়ার? তোমরা কি বুঝতে পারছো? একটু কমেন্ট করো বাচ্চারা যে আমরা বুঝতে পারতেছি বা বুঝছি, তাহলে আমি বুঝতে পারবো যে তোমরা আসলে বুঝতেছো। ঠিক আছে? নাহলে তো আমি আসলে বুঝি না তোমরা বুঝতেছো না কি বুঝতেছো না। আমার কাছে গলা ব্যথা করতেছে, অনেকক্ষণ ধরে কথা বলতেছি তো। আচ্ছা, তো বুঝছো নাকি বুঝো নাই সেটা একটু বলো। ক্লিয়ার? ক্লিয়ার? তাহলে এটা তাহলে ক্লিয়ার। 10 বার হয়েছে। কয়বার হয়েছে? 10 বার হয়েছে। তাহলে আমি কি লিখতে পারি? আমি লিখতে পারি অতএব মজুদ আবর্তন অনুপাত সন্তোষজনক। সন্তোষজনক। ঠিক আছে? যদি এখানে 10 বার না হয়ে হইতো 6 বার, তাহলে আমি লিখতাম সন্তোষজনক নয়। যদি তো 8 বার, তাহলে লিখতাম সন্তোষজনক। কারণ আদর্শ মান কত? আদর্শ মান হচ্ছে 8। 8 বার কি? 8 বার হচ্ছে আদর্শ মান। 8 বার হচ্ছে কি? 8 বার হচ্ছে আদর্শ মান। আদর্শ মান 8 বার হচ্ছে আমার আদর্শ মান। ওকে, 8 বার হচ্ছে আদর্শ মান। ক্লিয়ার? তাহলে বুঝছো? তাহলে আমরা পরের ম্যাথে চলে যাই। এটা যদি কেউ বুঝে থাকো তাহলে বলো, আমরা পরের ম্যাথে চলে যাই। এইখানে দেখো বলছে গড় আদায় সময় ও গড় পরিশোধ সময় কি করো? নির্ণয় করো। আমি একটু সহজ করে তোমাদেরকে বলি, একটু ঠান্ডা মাথায় শুনো, কঠিন না। গড় আদায় সময়, নিজেকে প্রশ্ন করো, আমরা কাদের কাছ থেকে টাকা আদায় করি? আমরা টাকা আদায় করি দেনাদারের কাছ থেকে। আমরা কাকে টাকা পরিশোধ করি? আমরা পাওনাদারকে বা প্রদেয় হিসাবকে টাকা কি করি? টাকা হচ্ছে পরিশোধ করি। তার মানে গড় আদায় সময় বের করতে গেলে আমার আগে বের করতে হবে দেনাদার আবর্তন অথবা প্রাপ্য হিসাব আবর্তন। তাহলে গড় আদায় সময় বের করতে গেলে আমাদের আগে বের করতে হবে প্রাপ্য হিসাব অথবা দেনাদার আবর্তন অনুপাত, কারণ আমরা দেনাদারের কাছ থেকে টাকা আদায় করি। আবার গড় পরিশোধ সময় টাকা পরিশোধ করি আমরা পাওনাদারদেরকে অথবা প্রদেয় হিসাবকে। সেই কারণে গড় পরিশোধ সময় নির্ণয় করার জন্য আমাদের প্রথমে নির্ণয় করতে হবে পাওনাদার আবর্তন অনুপাত অথবা প্রদেয় হিসাব আবর্তন অনুপাত। দুইটা তো একই। তাহলে আমরা গড় আদায় সময় আগে নির্ণয় করব। ক্লিয়ার? আমরা যদি যাই, আমরা লিখি গড় আদায় সময়। গড় আদায় সময় নির্ণয়। গড় আদায় সময় নির্ণয়। তাহলে গড় আদায় সময় নির্ণয় করার জন্য আমাদের আগে কি নির্ণয় করতে হবে? আমাদের আগে নির্ণয় করতে হবে দেনাদার আবর্তন অনুপাত। দেনাদার আবর্তন অনুপাত। দেনাদার আবর্তন অনুপাত। ঠিক আছে? আচ্ছা, তাহলে দেনাদারের ভিতরে এই যে দেনাদার আবর্তন, দেনাদারের ভিতরে কখন দেনাদার সৃষ্টি হয়? যখন আমরা ধারে কি করি? ধারে বিক্রয় করি, তখন দেনাদার কি হয়? সৃষ্টি হয়। তাহলে আমার এখানে লিখতে হবে নিট ধারে বিক্রয়। নিট ধারে বিক্রয়। নিট ধারে বিক্রয়। তার মানে আমাদের কখন হচ্ছে দেনাদার আবর্তন কখন তৈরি হয়? দেনাদার কখন তৈরি হয়? যখন আমি ধারে বিক্রয় করি। এই জন্য আমি লিখলাম নিট ধারে বিক্রয়। এখন দেখো এই অঙ্কের ভিতরে আছে শুধু প্রাপ্য নোট, আর কোনো কিছুই নাই, শুধু আছে প্রাপ্য নোট।
প্রাপ্য হিসাব নাই, দেনাদান নাই, শুধু আছে প্রাপ্য নোট। যেহেতু শুধু প্রাপ্য নোট আছে, আমি এখানে লিখে দিব গড় প্রাপ্য নোট, গড় প্রাপ্য নোট। তাহলে দেখো আমার নিট ধারে বিক্রয় কত, আমার নিট ধারে বিক্রয় কত, এইখানে দেখো বলা হয়েছে উভয়ের 20% নগদে, তাহলে 80% কিসে, 80% হচ্ছে বাকিতে। আমার বিক্রয়ের পরিমাণ, আমার বিক্রয়ের পরিমাণ হচ্ছে 60 লক্ষ টাকা। কত টাকা? 60 লক্ষ টাকা। এই 60 লক্ষ টাকার, এই 60 লক্ষ টাকার 80% হচ্ছে আমার ধারে বিক্রয়। 60 লক্ষ টাকার 80% আমার কি, 80% হচ্ছে আমার ধারে বিক্রয়। তাহলে আমি 60 লক্ষ টাকার 80% হচ্ছে বের করব। তাহলে 60 লক্ষ টাকার 80% যদি আমি বের করি, তাহলে আমার আসে হচ্ছে 4,80,000 টাকা। আমার আসে কত টাকা? সরি, 48 লক্ষ টাকা। আমার আসে হচ্ছে 48 লক্ষ টাকা। তাহলে এই 60 লাখের 80% আমার আসে 48 লক্ষ টাকা। কারণ যেহেতু বলছে 20% নগদে, তার মানে 80% হয়েছে ধারে। 80% কি হয়েছে? ধারে। তো আমার কি আনতে হবে? আমার ধারে বিক্রয়ের পরিমাণটা কি করতে হবে? আনতে হবে। তাহলে ধারে বিক্রয় হচ্ছে 48 লক্ষ টাকা। তাহলে আমি ধারে বিক্রয়ের জায়গায় কত টাকা লিখবো? 48 লক্ষ টাকা। 48 লক্ষ টাকা। ওকে, এখন আমার প্রাপ্য নোট 2 লক্ষ টাকা, আর তো কিছু আমার এখানে নাই। তাহলে গড় প্রাপ্য নোটের এখানে আমি লিখে দিব 2 লক্ষ টাকা। কত টাকা? 2 লক্ষ টাকা। তাহলে এটাকে যদি আমি ভাগ দিই এখন 2 লক্ষ টাকা দিয়ে, তাহলে আমার আসে কতবার? দেখো আমার অনেক বেশি আসে, আমার আসে 24 বার। কতবার আসে? 24 বার। আদর্শ মান 6 বার, আসছে কয়বার? 24 বার। অনেক ভালো। তাহলে এখন আমি লিখবো অতএব গড় আদায় সময়, গড় আদায় সময়, গড় আদায় সময় সমান সমান, উপরে আমি লিখে দেব 365, নিচে লিখবো আমি দেনাদার আবর্তন, দেনাদার আবর্তন, দেনাদার আবর্তন। ওকে, আবর্তন। তাহলে 365-কে যদি আমি 24 দ্বারা ভাগ দেই, 24 দ্বারা যদি আমি 365-কে ভাগ দেই, তাহলে আমার আসে হচ্ছে 15.20 দিন। 15.20 দিন। তাহলে আমার গড় আদায় সময় হচ্ছে 15.20 দিন। ঠিক আছে। আর নিট ধারে বিক্রয় আমি কিভাবে বের করছিলাম? আমার 60 লক্ষ টাকা ছিল বিক্রয়, তার 20% নগদে, 80% হচ্ছে ধারে। তাহলে ধারে বিক্রয়, ধারে বিক্রয়, ধারে বিক্রয়, তাহলে ধারে বিক্রয় কত বেড়েছে? 48 লক্ষ টাকা। 48 লক্ষ টাকা। এই 48 লক্ষ টাকাটাই আমি নিট ধারে বিক্রয়ের এখানে কি করছি? লিখে দিছি। ক্লিয়ার? বুঝা গেছে? তাহলে আমার গড় আদায় সময় কত? 15.20 দিন। ক্লিয়ার সবাই? তাহলে গড় আদায় সময় নির্ণয়ের জন্য আমার আগে দেনাদার আবর্তন অনুপাত বের করতে হবে। যতবার বেরোবে সেটাকে 365 দিয়ে, মানে 365-কে এই দেনাদার আবর্তনের বার দিয়ে ভাগ দিতে হবে। ভাগ দিলে আমি গড় আদায় সময় কি পারবো? নির্ণয় করতে পারবো। ক্লিয়ার? আচ্ছা, তাহলে আমরা এখন আমাদের পরবর্তী সমস্যাটাতে যাই। পরবর্তী সমস্যাটাতে যাই। দেখো এখানে আমি কি বের করব? আমি বের করব গড় পরিশোধ সময়, গড় পরিশোধ সময়, গড় পরিশোধ সময়, গড় পরিশোধ সময়। গড় পরিশোধ সময় নির্ণয় করার জন্য আমার আগে বের করতে হবে পাওনাদার আবর্তন অনুপাত, পাওনাদার আবর্তন অনুপাত, পাওনাদার আবর্তন অনুপাত। তাহলে পাওনাদার আবর্তন অনুপাতের উপরে উপরে আসে কি? উপরে আসে নিট ধারে ক্রয়, নিট ধারে ক্রয়। আর দেখো নিচে কি আসবে? এই অঙ্কে শুধু আছে প্রদেয় হিসাব, ওইখানে তো দেনাদারও ছিল। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আগের অঙ্কে আমাদের একটু সংশোধন হবে, সেটাই
সংশোধনটা আগে করি। আগের অঙ্কের ভিতরে খেয়াল করো আমাদের কিছু সংশোধন আছে, ঠিক আছে? আমরা এটাকে মুছে দেই, এটাকেও মুছে দেই, এটাকেও মুছে দেই, এটাকেও মুছে দেই। আগের অঙ্কে আমাদের একটু সংশোধন আছে। আমরা নিচে লিখব গড় দেনাদার যোগ গড় প্রাপ্য নোট, গড় প্রাপ্য নোট। তাহলে উপরে হয় কত? উপরে হয় হচ্ছে 48 লাখ টাকা, আমরা লিখব 48 লাখ টাকা। আর আমার দেনাদার আছে 4 লক্ষ, প্রাপ্য নোট আছে 2 লক্ষ, তাহলে আমি এখানে লিখে দিব 4 লক্ষ যোগ 2 লক্ষ। এটা চেঞ্জ হবে, 24 বার হবে না। তাহলে 48 লক্ষকে ভাগ দিব 6 দ্বারা, 48 লক্ষকে আমি ভাগ দিব 6 দ্বারা, তাহলে হবে হচ্ছে 48 লক্ষকে 6 বার ভাগ দিলে হবে হচ্ছে কি 8 বার। কয়বার? 8 বার। তাহলে এখানে নিচে হবে কত? 8। তাহলে 365কে আমি ভাগ দিব 8 দ্বারা, আমার হবে 45.62 দিন, 45.62 দিন। এটা হবে অ্যান্সার, ঠিক আছে? এটা হবে কি অ্যান্সার, কারণ আমার ভিতরে দেনাদারও ছিল, প্রাপ্য নোটও ছিল, দেনাদারও ছিল, প্রাপ্য নোটও ছিল। এই অঙ্কের ভিতরে কি আছে? অঙ্কের ভিতরে দেনাদারও আছে, আবার প্রাপ্য নোটও আছে, এই কারণে দুইটাকে আমার আনতে হয়েছে। পাওনাদার আবর্তনে শুধু আছে প্রদেয় হিসাব, শুধু আছে কি হিসাব? প্রদেয় হিসাব। যেহেতু একটাই আছে, আমি শুধু একটাই নিব, আমি শুধু প্রদেয় হিসাবকে নিব 6 লক্ষ টাকা, আমি শুধু প্রদেয় হিসাবকে নিব 6 লক্ষ টাকা। তাহলে নিচে আসবে কি? নিচে আসবে গড় প্রদেয় হিসাব, গড় প্রদেয় হিসাব, ঠিক আছে? তাহলে নির্ধারে ক্রয় কত টাকা? দেখো, ক্রয় হইতাছে 40 লক্ষ টাকা। ক্রয়ের পরিমাণ কত? এই যে ক্রয়ের পরিমাণ কত? ক্রয়ের পরিমাণ 40 লক্ষ টাকা। 20% কিভাবে? নগদে। তাহলে এটারও 80% হচ্ছে ধারে। 80% কি? 80% হচ্ছে ধারে। তাহলে আমি এখানে লিখি ধারে ক্রয় 40 লক্ষ ইন্টু 80%, তাহলে কত টাকা বেরোবে? 32 লক্ষ টাকা। 32 লক্ষ টাকা। তাহলে আমি নির্ধারে ক্রয়ের এখানে লিখবো 32 লক্ষ টাকা, 32 লক্ষ টাকা। আর গড় প্রদেয় হিসাব আমার কত? 6 লক্ষ টাকা। গড় প্রদেয় হিসাব আমার 6 লক্ষ টাকা। কারণ দেখো এখানে প্রদেয় হিসাব দেওয়া আছে 6 লক্ষ, যেহেতু একটাই প্রদেয় হিসাব দেওয়া আছে, আমি শুধু এটাকে যোগ করে দেব 6 লক্ষ টাকা, ঠিক আছে? আমি লিখছি 6 লক্ষ টাকা। তাহলে 32 লাখকে যদি আমি 6 লক্ষ দ্বারা ভাগ দেই, তাহলে হবে আমার 5.33 বার। তাহলে আমার পাওনাদার আবর্তন অনুপাত 5.33 বার। এখন আমি বের করব কি? এখন আমি বের করব গড় পরিশোধ সময়, গড় পরিশোধ সময়, গড় পরিশোধ সময়। তাহলে গড় পরিশোধ সময়ের সূত্র কি? উপরে হবে 365, নিচে হবে কি? নিচে হবে পাওনাদার আবর্তন, পাওনাদার আবর্তন, পাওনাদার আবর্তন, পাওনাদার আবর্তন। তাহলে 365কে আমি এখন 365কে আমি ভাগ দিব 5.33 দ্বারা, 5.33 দ্বারা। তাহলে 365কে যদি আমি 5.33 দ্বারা ভাগ দেই, আমার আসে 68.48 দিন, 68.48 দিন। এই যে আমি কি গড় পরিশোধ সময় নির্ণয় করে ফেললাম, ঠিক আছে? তাহলে গড় পরিশোধ সময় নির্ণয় করার জন্য আমার আগে পাওনাদার আবর্তন নির্ণয় করতে হবে। আমি 365কে পাওনাদার আবর্তন দ্বারা ভাগ দিলেই আমার কি গড় পরিশোধ সময় কি হয়ে যাবে? নির্ণয় হয়ে যাবে। আবার গড় আদায় সময় নির্ণয় করার জন্য, গড় আদায় সময় নির্ণয় করার জন্য আমার আগে বের করতে হবে দেনাদার আবর্তন অনুপাত। দেনাদার আবর্তন অনুপাত বের করার পর 365কে দেনাদার আবর্তন দ্বারা ভাগ দিলে যেই দিন বার হবে সেটাই আমার কি গড় আদায় সময়। ক্লিয়ার? আর হচ্ছে গড় মজুদ। তাহলে মজুদ আবর্তন অনুপাত বের করার জন্য আমার আগে লিখতে হবে বিক্রিত পণ্যের ব্যয়, নিচে হচ্ছে গড় মজুদ। বিক্রিত পণ্যের ব্যয় বের করে আমরা বিক্রিত পণ্যের ব্যয় লিখবো।
গড় মজুদ যদি শুধু সমাপনী মজুদ দেওয়া থাকে, সমাপনী মজুদটাই হবে গড় মজুদ। আর প্রারম্ভিক মজুদ, সমাপনী মজুদ দুইটাই যদি দেওয়া থাকে, দুইটাকে যোগ করে আমি 2 দিয়ে ভাগ করব, ভাগ করলেই আমি গড় মজুদ পেয়ে যাব। তাহলে গড় মজুদ দিয়ে বিক্রিত পণ্যের ব্যয়কে যদি আমি ভাগ দেই, তাহলে আমার মজুদ আবর্তন অনুপাত কি হয়? মজুদ আবর্তন অনুপাত নির্ণয় হয়। তাহলে আমরা টোটাল 4টা ধাপে অধ্যায়টা শিখলাম। কয়টা ধাপে? 4টা ধাপে। আমরা একটু প্রথম থেকে আবার একটু রিকল করি, ঠিক আছে? আমরা 4টা ধাপে অধ্যায়টা কি করছি? শিখছি। দেখি, আমাদের সর্বপ্রথম ছিল স্বল্প মেয়াদী দায় পরিশোধ অনুপাত। এটার ভিতরে সূত্র ছিল 3টা। কি কি সূত্র? চলতি অনুপাত, অগ্নি পরীক্ষা বা তারল্য অনুপাত, চলতি অথবা কার্যকরী মূলধন অনুপাত, ঠিক আছে? এরপর আমরা শিখছি হচ্ছে মুনাফা অর্জন অনুপাত বা উপার্জন অনুপাত। এটার ভিতরে ছিল 3টা, মোট লাভ অনুপাত, নিট লাভ অনুপাত, আর ছিল কি? আর ছিল বিনিয়োজিত মূলধনের অনুপাত, বিনিয়োজিত মূলধনের উপর আয় অনুপাত। টোটাল 6টা সূত্র গেল। তারপর আমরা শিখছি সচ্ছলতার অনুপাত। কিসের অনুপাত? সচ্ছলতার অনুপাত। সচ্ছলতার অনুপাত, সচ্ছলতার অনুপাতের ভিতরে থাকে মালিকানা তহবিল, মোট সম্পদ, বহির্দায়। সচ্ছলতার অনুপাতের সূত্র আছে 3টা। দায় মালিকানা অনুপাত, যেটা আগে বলবে সেটা উপরে, দায় আগে বলছে, বহির্দায় উপরে, মালিকানা তহবিল পরে আছে, মালিকানা তহবিল নিচে। আবার দায় মোট সম্পদ, দায় আগে বলছে, বহির্দায় উপরে, মোট সম্পদ পরে বলছে, মোট সম্পদ নিচে। আবার মালিকানা মোট সম্পদ, মালিকানা মোট সম্পদ, মালিকানা আগে বলছে, মালিকানা তহবিল উপরে, মোট সম্পদ পরে বলছে, মোট সম্পদ কি? নিচে। টোটাল সূত্র হয়েছে কয়টা? 9টা। তারপর আমরা শিখছি কি? তারপর আমরা শিখছি পরিচালন দক্ষতা যাচাই অনুপাত। এখানে আছে 5টা। প্রথমে হচ্ছে কি? প্রথমে হচ্ছে মজুদ আবর্তন, তারপর হচ্ছে দেনাদার আবর্তন, তারপর হচ্ছে পাওনাদার আবর্তন। ক্লিয়ার? এরপর 2টা হচ্ছে কি? 2টা হচ্ছে গড় আদায় সময় আর গড় পরিশোধ সময়। এই 2টা পরীক্ষাতে তেমন বেশি আসে না, মাঝে মাঝে আসে, খুবই রেয়ার, কিন্তু আসে। আর এই 2টা দেনাদার আবর্তন আর পাওনাদার আবর্তন, এই 2টা পরীক্ষাতে বেশি আসে। যদি আসে এই 2টাই কি আসে? বেশি আসে। কিন্তু যদি আমাকে গড় আদায় বের করতে বলে, আমার আগে দেনাদার আবর্তন অনুপাত বের করে নিতে হবে। 365কে দেনাদার আবর্তন অনুপাত দ্বারা ভাগ করলেই আমি গড় আদায় পাবো। এটার আদর্শ মান হচ্ছে 60 দিন, ঠিক আছে? আবার গড় পরিশোধের ভিতরে 365কে পাওনাদার আবর্তন দ্বারা ভাগ করলেই আমি গড় পরিশোধ সময় পাবো। ক্লিয়ার? এইটা হচ্ছে আমাদের আজকের মোট ক্লাস, ঠিক আছে? এখন যদি কারো কোনো সমস্যা থাকে আজকের ক্লাসে, যেইখানে সমস্যা থাকুক, তোমাদেরকে 20 মিনিট তোমাদের সমস্যার জন্য দেওয়া হয়েছে। এই আজকের ক্লাসে তোমাদের যেই জায়গাতে যেই সমস্যায় আছে, যার যেটা বুঝতে সমস্যা হয়েছে, কমেন্ট করো যে কোন জায়গায় বুঝতে সমস্যা হয়েছে। আমি তোমাদেরকে এই 20 মিনিটে আবার কি করব? বুঝাই দিব, ঠিক আছে? তাহলে কার কোন জায়গায় সমস্যা হয়েছে একটু দ্রুত বলো, সমস্যাটা আমি ক্লিয়ার করে দেব। আর আমি বলি, এই 12টা হচ্ছে সূত্র যে ভালো মতো শিখে ফেলতে পারবে, এই অধ্যায় থেকে আর কোনো সূত্র এক্সট্রা তার পড়তে হবে না। পরীক্ষাতে এই 12টা সূত্রের ভিতর থেকেই সকল অঙ্ক তোমরা কমন পাবা। তোমরা বোর্ড কোশ্চেন অ্যান্সার করার সময় আমার এই ক্লাসের স্লাইড পিডিএফ, যেটা তোমাদেরকে ক্লাস শেষে দেওয়া হবে, সেই পিডিএফ থেকে তোমরা চাইলে সাহায্য নিতে পারো। পিডিএফটা সাথে রাখবা। সব সূত্রগুলো 12টা সূত্র একসাথে সুন্দর করে কি করা আছে? দেওয়া আছে। তোমরা সেখান থেকে দেখে দেখে অঙ্ক কি একটু প্র্যাকটিস করবা। আর আজকে রাতে আমি দিয়ে দিব তোমাদেরকে 6-7টা অঙ্ক, যে 6-7টা অঙ্ক করলে তোমাদের সকল সমস্যা কি হয়ে যাবে? সমাধান হয়ে যাবে, ঠিক আছে? তাহলে তোমরা দ্রুত আমাকে বলো যে আজকের ক্লাসে কোথাও কারো কোনো কিছু বুঝতে সমস্যা আছে কিনা, বা কোথাও কারো কিছু বুঝার ঘাটতি আছে কিনা, ঠিক আছে? যদি কারো কোনো ঘাটতি না থাকে, বুঝার কোনো যদি সমস্যা না থাকে, আজকের ক্লাস এখানেই শেষ করে দেব। আর যদি কারো কোথাও বুঝতে একটু সমস্যা হয়, যে কোনো জায়গায় এই 12টা সূত্রের যে কোনো জায়গায় যদি কারো একটু বুঝতে সমস্যা হয়, তাহলে হচ্ছে কমেন্টে জানাও, আমি বুঝাই দিব। তোমাদের ক্লাস কন্টিনিউ হবে 6টা 30 পর্যন্ত। এর আগে যেই যেখানেই যার সমস্যা আছে, বুঝতে চাও, আমাকে একটু কমেন্ট করো, আমি একটু তোমাদেরকে বুঝাই দিই, ঠিক আছে? যেই জায়গাতেই সমস্যা থাকুক, 12টা সূত্রের যেই জায়গাতেই হচ্ছে কি থাকুক, সমস্যা থাকুক। ওকে? তো তোমরা সমস্যা বের করতে করতে তোমাদেরকে আমি একটা অবজেক্টিভ দেই এই অধ্যায় থেকে, যেটা পরীক্ষাতে অনেক আসে। দেখি তোমরা এই অবজেক্টিভটা অ্যান্সার করতে পারো কিনা, ঠিক আছে?
তোমরা সমস্যা বের করতে করতে আমি তোমাদেরকে একটা অবজেক্টিভ দেই, দেখি এই অবজেক্টিভটা তোমরা পারো কিনা। ক্লিয়ার? আচ্ছা, লিখি চলতি মূলধন অনুপাত 2:1, চলতি মূলধন অনুপাত 2:1, চলতি দায় 50,000, চলতি দায় 50,000 টাকা হলে চলতি সম্পদ কত? চলতি সম্পদ কত? চলতি দায় 50,000 টাকা হলে চলতি সম্পদ কত? ঠিক আছে, কারো কোনো সমস্যা নাই না? তার মানে সবাই ক্লাসটা বুঝছো মোটামুটি, কারো কোনো সমস্যা নাই। এই অবজেক্টিভটা এখন সলভ করি, চলো। বলছে দেখো চলতি মূলধন অনুপাত 2:1, তাহলে চলতি মূলধন আসলে কি? চলতি মূলধন হচ্ছে চলতি সম্পদ মাইনাস চলতি দায়, চলতি সম্পদ মাইনাস চলতি দায়, আর নিচে হবে চলতি দায়, নিচে হবে চলতি দায়। তাহলে অনুপাত কত? অনুপাত হচ্ছে 2:1, তাহলে চলতি দায় হচ্ছে 1 ভাগ, আর চলতি সম্পদ থেকে চলতি দায় মাইনাস করার পর হয় কয় ভাগ? হয় হচ্ছে 2 ভাগ। তার মানে চলতি সম্পদ থেকে চলতি দায় মাইনাস করার পর হয় কয় ভাগ? হয় হচ্ছে 2 ভাগ। আমাকে বলেছে চলতি দায় 50,000 টাকা, চলতি দায় 50,000 টাকা, তাহলে এই 1 ভাগের টাকা হচ্ছে 50,000 টাকা, 1 ভাগের টাকা হচ্ছে 50,000 টাকা। তাহলে এইখানে যেই টাকাটা আছে সেই টাকাটা হচ্ছে চলতি সম্পদ মাইনাস 50,000, চলতি সম্পদ মাইনাস 50,000। চলতি দায় হচ্ছে 50,000 টাকা, তাহলে চলতি সম্পদ, এই যে চলতি সম্পদ মাইনাস কি? চলতি দায়, চলতি সম্পদ মাইনাস 50,000। তাহলে এই চলতি সম্পদ আমার কি করতে হবে? এখন বের করতে হবে। চলতি সম্পদটা কি করতে হবে? বের করতে হবে। 1 ভাগে যদি 50,000 টাকা হয়, 1 ভাগে যদি 50,000 টাকা হয়, তাহলে 2 ভাগে কত টাকা? 2 ভাগে হবে 50,000 ইন্টু 2 সমান সমান 1 লক্ষ টাকা, 1 লক্ষ টাকা। তাহলে চলতি সম্পদ থেকে আমি যদি 50,000 টাকা বাদ দেই, আমার উত্তর বের হইতেছে কত? উত্তর বের হইতেছে 1 লক্ষ টাকা, উত্তর বের হইতেছে 1 লক্ষ টাকা। কারণ এই যে চলতি সম্পদ মাইনাস চলতি দায়, এর মান কত? এর মান হচ্ছে 2। এর মান কত? এর মান হচ্ছে 2। চলতি দায়ের মান কত? চলতি দায়ের মান হচ্ছে 1। তাহলে চলতি দায় 50,000 টাকা, 1 ভাগে যদি হয় 50,000 টাকা, 2 ভাগে হবে কত? 1 লক্ষ টাকা। তার মানে কি? চলতি সম্পদ মাইনাস 50,000 হচ্ছে চলতি দায়, তাহলে চলতি সম্পদ মাইনাস চলতি দায় সমান সমান হবে কত? 1 লক্ষ টাকা। তাহলে চলতি সম্পদের পরিমাণ কত হবে? কত টাকা থেকে 50,000 বাদ দিলে 1 লক্ষ টাকা হয়? তাহলে 1,50,000 টাকা থেকে আমি যদি 50,000 টাকা কি করি? বাদ দেই, আমার 1 লক্ষ টাকা হবে। তাহলে চলতি সম্পদ কত? চলতি সম্পদ হচ্ছে 1,50,000 টাকা, 1,50,000 টাকা। ক্লিয়ার? বুঝা গেছে? ওকে, তোমরা একটু কমেন্ট করো, না বুঝলে একটু কমেন্ট করো, আমি একটু তোমাদেরকে আবার বুঝাই। অন্য কোনো ক্লাস, অন্য কোনো স্লাইডেও যদি সমস্যা থাকে, অন্য কোনো অঙ্কেও যদি সমস্যা থাকে কমেন্ট করে জানাও, ঠিক আছে? অন্য কোনো অঙ্কেও যদি সমস্যা থাকে কমেন্ট করে জানাও, আমি তোমাদেরকে হচ্ছে সেটা বুঝাই দিব। ওকে, আর যদি কারো কোনো সমস্যা না থাকে তাহলে আমি ধরে নেব, কেউ যদি কোনো কমেন্ট না করে আমি ধরে নেব হচ্ছে তোমাদের কোনো সমস্যা নাই। ইনশাল্লাহ আমি তোমাদেরকে ক্লাসে যেগুলো বুঝাইছি তোমরা আলহামদুলিল্লাহ সেগুলো ভালো মতোই বুঝছো, কারো কোথাও কোনো সমস্যা নাই। ইনশাল্লাহ এই ক্লাসটা যদি ভালো মতো আরেকবার কেউ করে, আর একটু আমি যে অঙ্কগুলো দিব সেই অঙ্কগুলো যদি প্র্যাকটিস করে, তাহলে ইনশাল্লাহ এই অধ্যায় থেকে যে 2টা সৃজনশীল আসবে তোমরা খুব সহজেই সেই 2টা সৃজনশীল অ্যান্সার করতে পারবে। তাহলে কারো কোনো প্রশ্ন নেই? কারো কোনো প্রশ্ন নেই? আচ্ছা,
কারো কোনো প্রশ্ন নেই? ঈদের আগে এটাই হচ্ছে আমাদের শেষ ক্লাস। ঈদের আগে এটাই হচ্ছে আমাদের শেষ ক্লাস। ঈদের পর আমরা আমাদের প্রথম ক্লাসটা নিব যেদিন, সেটা গ্রুপে বলে দেব। ঈদ হবে শনিবারে। ঈদ হবে শনিবারে, তার মানে হচ্ছে রবি সোম মঙ্গল বুধবার, মানে ঈদের পর যেই বুধবারটা আসবে প্রথম বুধবারেই আমাদের আবার কি হবে, ক্লাস হবে। ঠিক আছে, ওই ক্লাসটা হবে ফিন্যান্সের উপর, ফিন্যান্স নবম অধ্যায়, ফিন্যান্স নবম অধ্যায়। ওকে, ফিন্যান্স নবম অধ্যায়ের উপর সেদিন ক্লাস হবে। তার মানে 15 জন লাইভে আছে, কারো কোনো সমস্যা নাই? কেউ একটু কমেন্ট করো, কথা বলি। কারো কোনো সমস্যা নাই? একটু দেখি কোথায় কেউ কোথায় আটকাইছো কিনা। অষ্টম অধ্যায় বুঝান। হ্যাঁ, এই ক্লাসটা ইউটিউবে দেওয়া হবে, এই ক্লাসটা ইউটিউবে দেওয়া হবে, সমস্যা নাই। হুম, 1 লাখ না, উত্তর হবে 1.5 লক্ষ, উত্তর হবে 1.5 লক্ষ। অষ্টম অধ্যায় ফিফো, ফিফো বুঝাবো। ফিফ বেতন মজুরি, আর ফিফোর উপরে হিসাব বিজ্ঞানের আমাদের হিসাব বিজ্ঞানের আরো 2টা ক্লাস হবে। একটা ক্লাস হবে হচ্ছে ফিফো, আর হচ্ছে বেতন মজুরির উপরে। 2টা চ্যাপ্টার একদিনে বুঝাবো, কারণ 2টাই ছোট ছোট চ্যাপ্টার, সহজে বোঝানো যায়। ঠিক আছে, 2টা চ্যাপ্টার একদিনে বুঝাই ফেলবো। তাহলে আমাদের ফিফো আর বেতন মজুরির ক্লাস হবে একদিন। আরেকদিন হবে হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের অবজেক্টিভ ক্লাস। হিসাব বিজ্ঞান আমরা যেমন প্রথম পত্রে একটা অবজেক্টিভ ক্লাস করছিলাম, যে ক্লাস থেকে আমরা ইনশাল্লাহ 25+ অবজেক্টিভ কমন পাবো আশা করি, সেইভাবে দ্বিতীয় পত্রেরও একটা অবজেক্টিভ ক্লাস কি আমাদের হবে। ঠিক আছে, সেই দ্বিতীয় পত্রের অবজেক্টিভ ক্লাসও আমরা করব। আর দ্বিতীয় পত্রের আরেকটা ক্লাস হবে বেতন মজুরি এবং ফিফোর উপরে, যাতে আমাদের প্রথম পত্র দ্বিতীয় পত্র সবগুলো চ্যাপ্টারই, মানে যেই সকল চ্যাপ্টার থেকে আমরা সৃজনশীল অ্যান্সার করব সবগুলো চ্যাপ্টার যাতে মোটামুটি একটু টাচ করা হয়। কারণ আমাদের ব্যবসায় উদ্যোগ মানে ম্যানেজমেন্টেরও 2টা ক্লাস নিতে হবে, প্রথম পত্রের একটা ক্লাস নিতে হবে, দ্বিতীয় পত্রের একটা ক্লাস নিতে হবে, ফিন্যান্সের দ্বিতীয় পত্রের একটা ক্লাস নিতে হবে। ঠিক আছে, তারপর আবার ফিন্যান্সের প্রথম পত্রের আরো একটা ক্লাস নিতে হবে। মানে আমাদের আরো 6 থেকে 7টা ক্লাস তোমাদের কি ফ্রিতে হবে ইনশাল্লাহ। ঠিক আছে, আর কারো কোনো প্রশ্ন থাকলে বলো, আর কারো কোনো প্রশ্ন থাকলে বলো। 1.5 লক্ষ কিভাবে হবে? 1.5 লক্ষ, আর কারো কোনো প্রশ্ন আছে? কারো কোনো প্রশ্ন থাকলে বলো, আমি হচ্ছে অ্যান্সার করি। ওকে, তাহলে আমাদের আজকের ক্লাসটি এখানেই শেষ। ইনশাল্লাহ আমাদের দেখা হবে আবার ঈদের পরের প্রথম বুধবারে। আমাদের আবার দেখা হবে ফিন্যান্স প্রথম পত্রের নবম অধ্যায়ের ক্লাস নিয়ে। ওই দিন আমরা কি করব, ক্লাসটা করব। যাদের ফিন্যান্সের নবম অধ্যায়ের সমস্যা ফিন্যান্স প্রথম পত্রে, তারা সেদিনের ক্লাসটি করতে পারো। আজকের মতো এখানেই শেষ করছি। তোমাদের রাতের ভিতরে হচ্ছে তোমাদেরকে আমি এই অধ্যায়ের যে 6টা বা 7টা স্পেশাল সৃজনশীল, সেই সৃজনশীলগুলো আমি তোমাদেরকে দিয়ে দেব। তোমরা অবশ্যই সেই সৃজনশীলগুলো অ্যান্সার করার চেষ্টা করবা। যদি কোথাও তোমরা কি করো না পারো, তাহলে হচ্ছে আমি তো 2 দিন পর বা 1 দিন পর সৃজনশীলের অ্যান্সারগুলো তোমাদেরকে দিয়ে দেব। তখন তোমরা আরো ভালো মতো অ্যান্সার করতে পারবা। মার্কেটিং ক্লাস আমি দুঃখিত, মার্কেটিং ক্লাস হবে না। আর হিসাব বিজ্ঞান প্রথম পত্রের যে ক্লাসগুলো সেগুলো হচ্ছে এডুকাটুমের ইউটিউব চ্যানেলেও দেওয়া আছে, আমার ইউটিউব চ্যানেলেও দেওয়া আছে, বিজনেস এইড বাই রায়হান স্যার। এই ইউটিউব চ্যানেলেও সবগুলো ভিডিও দেওয়া আছে, পার্ট বাই পার্ট দেখে নিতে পারো। ঠিক আছে, ওকে। তাহলে সবাই ভালো থাকো, সুস্থ থাকো ইনশাল্লাহ। সবাইকে ঈদের পরে সবার সাথে দেখা হবে। সবাইকে ঈদ মোবারক। বেশি বেশি গরুর গোস্ত খাবা, বেশি বেশি করে পড়াশোনা করবা। গরুর পিছনে দৌড়াইয়া এই সময় এই মানে এইচএসসির আগের সময় নষ্ট করো না, তাহলে দেখা যাবে সারা জীবনই গরুর পিছনে কি করতে হবে, দৌড়াইতে হবে। ঠিক আছে, তাহলে গরুর পিছনে আমরা দৌড়াবো, গরুকে ঘাস খাওয়াবো, গরুকে গোসল করাবো, গরুর সেবা যত্ন করবো, হাটে যাব, হাটে অবশ্যই যাব। আমি কখনোই বলবো না যে তোমাদের পরীক্ষা এই কারণে তোমরা সবকিছু বাদ দাও, সবকিছু বাদ দিয়ে তোমরা শুধু 24 ঘন্টা পড়াশোনাই করো, এই কথা আমি কখনোই বলবো না। হাটে আমরা অবশ্যই যাব, আমরা ঈদের আনন্দও করব, পাশাপাশি আমরা কি করব, একটু পড়াশোনাও করব। ক্লিয়ার? তাহলে সবাইকে ঈদের অগ্রিম শুভেচ্ছা, ঈদ মোবারক। সবাই পরিবারের সাথে খুব ভালোভাবে ঈদ কাটাও। সবাইকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আমাদের আজকের ক্লাসটি এখানেই শেষ করছি। আমাদের আবার দেখা হবে ঈদের পরবর্তী বুধবার ফিন্যান্স প্রথম পত্রের নবম অধ্যায়ের ক্লাসে। ততদিন সবাই ভালো থাকো, সুস্থ থাকো,
সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।